আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, 3-4 মিনিট একটু অপেক্ষা করি, বাকিরা জয়েন করুন। লাস্ট ক্লাস তো হয়েছিল বেশ কতদিন আগে, মাঝখানে 10-12 দিন ক্লাস হয়নি। লাস্ট ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম? স্যার লাস্ট ক্লাস টিএসপি নিয়ে আলোচনা করি, প্রোগ্রাম নিয়ে। প্রোগ্রামিং এর কোন টপিকটা দেখেছিলাম? প্রোগ্রামিং এর কোন কনসেপ্টটা? পিএইচপি নিয়ে সেকেন্ড ক্লাস ছিল এটা, ইফ এলস কন্ডিশন, ফর লুপ, জুলাইয়ের 16 তারিখে। এগুলো দেখিয়েছিলাম। ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডাটা টাইপ, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা ছিল। আচ্ছা, ইফ এলস কন্ডিশন, ফর লুপ, এই কনসেপ্ট গুলো কি? না না আচ্ছা আচ্ছা। না আচ্ছা, তাহলে না। আজকে ওটা নিয়ে কথা হবে। শুধু আমরা বেসিকটা শুরু করছিলাম আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করলে কি হ্যান্ড ইন হ্যান্ড ইন কি হ্যান্ড ইন হয়ে গেলে কি ওটা আনসাবমিট করা যায় না? এই যে পরে তো টাইম বাড়াবেন বলছিলেন। এর পরে মনে হয় রিমুভ করা যায় না, যতদূর জানি। আমি একটা ভুলে সাবমিট করে দিছি কিন্তু ওটা আনসাবমিট করতে পারি নাই, নেটওয়ার্ক সমস্যা দিছিল আচ্ছা, 8:30 দিক দিয়ে ওই দিন। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, নেটওয়ার্ক কবে থেকে ফ্রি হবে? আবার বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কি এক অবস্থা! আজকে মিছিল হবে, তারপরে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছে। পরিস্থিতি সহসা ভালো হবে না। কি এক অবস্থা! হুম, আমাদের সন্ধ্যার পর সরকার থেকে যে, তো নেটই চলে না। হ্যাঁ হ্যাঁ, সব ইন্টারনেট নির্ভর আমাদের সবকিছু। আর সেই ইন্টারনেট যদি না থাকে, কোনো কাজই করা যায় না। কালকে বসে ক্লাস শুরুর জন্য চেষ্টা করছিলাম, জুম লোডই নিচ্ছিল না। 10-15 মিনিট দেখে
মনে হলাম যে না, এই অবস্থায় মানে আপনাদের আগে আরেকটা ব্যাচে ক্লাস হয় রাত 8টা থেকে, তাদের ব্যাচে এরকম কথা বলছি, অর্ধেক শুনতে পায় তো অর্ধেক শুনতে পায় না। স্যার, রাত 8টার ব্যাচে এখন কত নাম্বার ক্লাস চলতেছে? ওটা অনেক আগে শুরু করা, ওদের 24-25 নম্বর ক্লাস চলে। আচ্ছা স্যার। গ্রুপে কেউ একজন এভরিওয়ান মেনশন করে আসেন তো, আমি মেসেঞ্জার ফেলে দিয়েছি। রাস্তাঘাটে যেভাবে জিজ্ঞাসাবাদ করে, ধরে প্রাইভেট জিনিসপত্র চেক করা শুরু করে, মেসেঞ্জার ফেসবুক সব রিমুভ করা। ছোট করে আবার একটু আমরা রিমাইন্ডের চেষ্টা করি যে কি কি আমরা শিখেছিলাম। প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণায় ছিলাম, একদম বেস বিষয় হচ্ছে যে কম্পিউটার শুধু বিট বাইট বুঝে থাকে, সে কিন্তু আমাদের ভাষা বোঝে না। এর জন্য এমন ভাষায় আমরা লিখে থাকি যেটা বাইনারিতে যেন কনভার্ট হতে পারে এবং কম্পিউটার বুঝতে পারে। তেমনই একটা ভাষা হচ্ছে পিএইচপি। এরকম আরো একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো পিএইচপি ল্যাঙ্গুয়েজে আমরা কিছু সিনট্যাক্স নিয়ে জানছিলাম প্রথমে, যে ইকো দিয়ে আমরা পিএইচপির তৈরি হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, যার কারণে খুব সুন্দরভাবে এইচটিএমএল এর সাথে পিএইচপিটা লেখা যায়। এইচটিএমএল ফাইলের ভিতরে পিএইচপি লেখা যায়, পিএইচপি ফাইলের ভিতরে এইচটিএমএল লেখা যায়। পিএইচপির কমেন্ট নিয়ে দেখেছিলাম, কমেন্টের কাজ কি, যেটা এক্সিকিউট হয় না, যেটা জাস্ট নোট আকারে থেকে যায়, কম্পাইলার এক্সিকিউট করে না। ওকে, এরপরে আমরা ভেরিয়েবলের কনসেপ্ট জেনেছিলাম। ভেরিয়েবল মানেই হচ্ছে আমি একটা কোথাও ডাটা স্টোর করব, ঠিক আছে, শুধু একটা খালি বাক্সর মতো একটা প্লেস কল্পনা করতে পারি যেখানে যে কোনো ভ্যালু রাখতে পারি, যখন ইচ্ছা সেই ভ্যালু পাল্টে অন্য কিছু দিতে পারি। ঠিক আছে, কয়েক ধরনের ভেরিয়েবল নিয়ে বলেছিলাম, যেটা শব্দ, ইংরেজি শব্দ, সেটাকে স্ট্রিং বলে, যেটা ভগ্নাংশ সংখ্যা সেটাকে ফ্লোট বলে, আর যেটা ট্রু ফলস আমরা ভ্যালু দিতে পারি সেটাকে বুলিয়ান বলে। ওকে, এরপরে আমরা ভেরিয়েবলের ইউজ কেস দেখেছিলাম, কিভাবে আউটপুটে ভেরিয়েবলের তথ্য এবং আমরা কম্পিউটেশন মানে প্রোগ্রামিং এর মাধ্যমে ক্যালকুলেশনের কাজগুলো করতে পারি, সেটার একটা এক্সাম্পল দেখেছিলাম। ওকে, আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স এখনো নেইনি, মাত্র তো 11 জন, 10-11 জন আছেন। একটু অপেক্ষা করি, একটু ক্লাস কিছু সময় নেই, দেখি যে আরো কেউ জয়েন করে কিনা, তারপরে অ্যাটেন্ডেন্সটা নিই। স্যার, আমাদের তো আবার নেট ইস্যু আর কারেন্ট ইস্যু হলে তো আবার সমস্যা, আমাদের তো ডিসকানেক্ট হয়ে যাবে। তাও আচ্ছা, তাহলে আর এই শেষ গত 2 দিন থেকে ইলেকট্রিসিটিও একটু প্রবলেম, 8 ঘন্টা লোডশেডিং। কি এক অবস্থা দেশে। আচ্ছা, দেখুন, পরিস্থিতি খুব ভয়াবহ হচ্ছে দিন দিন। এই ভয়াবহ দিকে যাচ্ছে। ডলার নেই, টাকা পয়সা নেই, জ্বালানি কিনতে পারছে না। স্যার 5 নম্বর, স্যার 5 নম্বর। কিছুই করার নেই আচ্ছা, স্যার। 13। স্যার 9 নম্বর। 6 নম্বর। কত নাম্বার শুনতে পাইনি। 6 নম্বর।
স্যার 18 নম্বর। 16 নাম্বারটা স্যার। হলো দান 12 স্যার 12 নম্বর। ওকে ওকে দিচ্ছি। এই এতটুকুর ভিতরে আর কেউ আছেন 2 থেকে 19-এর ভিতরে? স্যার 3। সেটাই এখন 18 থেকে 34-এর ভিতরে কে আছেন? স্যার 22। 22। 29। আর কেউ আছেন নিচে? আর 4 নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ওকে 11 জন আমাদের আজকে টোটাল উপস্থিতি। একটা অ্যাসাইনমেন্ট ছিল আমার যতদূর মনে পড়ে, গ্রুপে কয়েকজন বলছিলেন টাইম এক্সটেন্ড এর জন্য, কালকে লোড হচ্ছিল না কিছুই জি করতে স্যার। পারি। অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে কেউ কোনো কনফিউশন বা কোনো প্রবলেম ফেস করেছেন? প্রোগ্রামিং এর প্রবলেম? স্যার আমি একটা স্যার আমার অনলাইন একটা কম্পাইলারে করছিলাম, ওইটা হচ্ছে লাইন ব্রেক নেয় না। অনলাইন কম্পাইলার একটা করছিলাম পিএসপি দিয়ে, তারপর আমি পাইথন দিয়ে এটা ট্রাই করছিলাম, পাইথনটা ঠিক আছে। আচ্ছা, মেবি অনলাইন কম্পাইলারের কোনো ইস্যু আছে। অনেকে অনেকভাবে তৈরি করে, তো আপনার সিনট্যাক্স ঠিক ছিল তো? হ্যাঁ স্যার, আমি সকলে ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু আচ্ছা লাইন ব্রেক নেয় না। আচ্ছা আচ্ছা, তাহলে ওই কম্পাইলারের ইস্যু ছিল, অনলাইনের কম্পাইলার। হবে হয়তো স্যার। আর কেউ? স্যার আমার প্রবলেম হচ্ছে স্যার, আমারটা আমি সাবমিট করেছিলাম 19 তারিখে আর কি, নেট স্লো হওয়ার আগেই। আচ্ছা আচ্ছা, না আমি জিজ্ঞাসা করছি কারো কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে আমরা ডিসকাশন করতাম আগে। স্যার আমার একটু জানার ছিল আর কি, স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার এখানে বলা হয়েছিল যে পিএইচপি দিয়ে ইয়ে করার জন্য, ক্যালকুলেটর বানানোর জন্য এইচটিএমএল ছাড়া। তা আমি তো এইচটিএমএল ছাড়া করতে পারিনি, আমি এইচটিএমএল দিয়ে করে দিয়েছি আর কি। মানে যতটুকু করেছেন বুঝে করেছেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পিএইচপি আচ্ছা এবং আচ্ছা এইচটিএমএল আচ্ছা, তাহলেই চল। আমি নিজে থেকে করছি আর কি, সব আচ্ছা থেকে। আচ্ছা, অসুবিধা নেই। একটা স্যার আমার একটা প্রশ্ন কনসেপ্ট ছিল। আছে। হ্যাঁ বলুন। স্যার মানে HTML ফরম ট্যাগ ইউজ না করে পিএসপি ক্যালকুলেটর মানে কি করা যায়, মানে বানানো যায়? এই যে পিএইচপিটা যে ব্যবহার করছি, হ্যাঁ, এটা কিন্তু টার্মিনালেও রান করা যায়। এই যে রেপেল না, এই যে দেখুন এই যে ডান দিকে এই যে অংশটা, এটা কিন্তু টার্মিনাল দেয় আমাদের একটা। আবার আপনি আমাদের কালি লিনাক্স বা লোকালি যদি সেট আপ করেন, উইন্ডোজ বা কোথাও, তো সেখানেও আমাদের হচ্ছে গিয়ে সিএলআই থাকে। তো মনে করুন আমি এই যে এখানে এক্সাম্পলটা দেখাই, রিড লাইন নামের একটা ফাংশন আছে। তো আমরা এখানে যদি এটা দিই, এটা স্যার হাদিটা দিই। অ্যাসাইনমেন্টের লিঙ্ক, হ্যাঁ স্যার
অ্যাসাইনমেন্টের লিঙ্ক কি আবার ওপেন করা হবে? তো অনেকে তো সাবমিট করতে পারেনি। দাঁড়ান দেখছি। ইন্টারভিউ নেই। স্যার আমিও পারিনি। ওকে, দেখুন এই রিড লাইন ফাংশনটা দিলে কি হবে, যখনই আমরা প্রোগ্রামটা রান করব, হ্যাঁ, এই সিএলআই তে রান, এই যে দেখুন আমাকে এখানে ডান দিকে জিজ্ঞাসা করছে ইন্টারভিউ নেম, মানে ভেরিয়েবল এইখানে তথ্যটা নিবে। ঠিক আছে, না দিলে ও মানে এই উপরের থেকে এক লাইন করে এক্সিকিউট করতে করতে এই 12 নম্বর লাইনে এসে সে এখন আটকে আছে, নিচের লাইনগুলো এখনো এক্সিকিউট করেনি। এই ভেরিয়েবলে আমি চেয়েছি ইউজার থেকে ইনপুট নেব, আমি কিন্তু এইচটিএমএল দিয়ে ইনপুট নিচ্ছি না, টার্মিনাল দিয়ে ইনপুট নিচ্ছি। ওকে, তো এখানে আমি মনে করুন আমি নাম দিয়ে দিলাম, কার নাম দেওয়া যায়, ওকে। এটা দেখুন আমার আউটপুটে যে ওয়েলকাম পেয়ার সেভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ভেরিয়েবল যেটা আউটপুট দেখানোর কথা সেটা। তো এইচটিএমএল ছাড়া স্যার ইউজার ইনপুট নিতে পারি রিড লাইন। স্যার হ্যাঁ বল। স্যার এই আমি একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নকে আপনি আগে অনেক কথা বলছেন, তারপরে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার। এই এইচটিএমএল এর ভিতরে কি পাইথন এক্সিকিউট করে যেমন পিএসপি এক্সিকিউট হয়? হ্যাঁ, এইচটিএমএল এর ভিতরে পাইথনও এক্সিকিউট করা যায়, তবে সেক্ষেত্রে আমি যতদূর জানি যে পাইথনকে সরাসরি আমরা যেভাবে এখানে এইচটিএমএল এর ভিতরে পিএইচপি জাস্ট ডিক্লেয়ার করলেই চলে আসছে, পাইথনকে সেভাবে করা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ওর কিছু ওয়েবের ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, আরেকটু এক্সট্রা সেট আপ করে নিয়ে তারপরে কাজটা করতে হয়। এত ফ্লেক্সিবিলি আমরা কল করতে পারি না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে উম, আমার কোড রান হচ্ছে না। আমি ভিএস যে অ্যাপটা আছে ওটাতে মানে সফটওয়্যার আছে ওটাতে আমি করছি তো সবই ঠিক আছে। আমাদের একজন সহপাঠী আছে আহ জাহিদ ভাই মেবি, ওনার সাথে আমি ব্যাপারটা নিয়ে আলাপ করি এবং ওনার আমাদের কোড সেম, সবকিছুই সেম, কিন্তু ওনারটা রান হয়েছে আমারটা হচ্ছে না আর কি। উনিও বুঝতে পারলো না যে কেন। ওটা কি বলে যে অ্যাসাইনমেন্টের ভাই আপনার কোড ওখানে ঠিক আছে, আমি সেম কোড দিছি, আমারটা রান হয়েছে। আচ্ছা, ইরর মেসেজটা কি অ্যাসাইনমেন্টের ওখানে আপলোড দিয়েছেন? না স্যার, তাহলে একটু এখানে জমির চ্যাট বক্সে দেন দেখি। আমি স্যার একটা আপনাকে ছবি পাঠাতে পারবো। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স কি হয়েছে? হ্যাঁ একবার নিয়েছি। স্যার আমি মাত্র জয়েন করলাম তো একটু। হ্যাঁ বলুন আপনার। 28। 28। একটা বিষয় শেয়ার করি, হ্যাঁ, মানে নন টেকনিক্যাল। জিনিসটা হলো, কনসেপ্টের নাম হচ্ছে কগনিটিভ লোড। হ্যাঁ, আমাদের পড়াশোনার রিলেটেড একটা কনসেপ্ট। বিষয় যেটা হয়, আপনারা ছোটবেলায় বা এখানে অনেকেই আছেন বা কেউ কেউ স্কুলের হয়তো এখনো আছেন, স্কুল কলেজে, স্কুলে ক্লাসরুমে যখন আমরা লেখাপড়া করতাম, আমাদের মনোযোগটা বেশ থাকতো। ক্লাসে দুষ্টুমি করলে বা অন্যদিকে কথা বলে টিচার বিভিন্ন রকমের শাস্তি বকাঝকা কিন্তু করতো, তাই না আমাদের? তাতে করে কি হতো, জোর করে হলেও আমাদের মনোযোগটা আমরা ধরে রাখতে পারতাম। এমনিতে অফলাইন ট্রেনিং হলো, আমি যখন অফলাইনে ট্রেনিং নেই, বিভিন্ন সেশন নেই, তখন
দেখা যায় যে মনোযোগ রাখা যায়, বা কেউ অমনোযোগী হলে মনে করুন ট্রেনিং সেশনে বসে মোবাইল চালাচ্ছে বা এটা ওটা করছে, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন ভাবে মনোযোগের করার চেষ্টা করা যায়। কিন্তু অনলাইনে যখন আমরা এই যে কথা বলছি, আমরা আলোচনা করছি, আমি কিন্তু জানি না যে আপনারা কে কোন স্টেটে মানে কি অবস্থায় আছেন। হ্যাঁ, আহ, এবং আপনারা ডিস্ট্রাক্টেড হলেও আমার পক্ষে দেখা কিন্তু সম্ভব না। অনলাইন যেহেতু পুরোটা চোখে দেখা যাচ্ছে না আপনাদের কাউকে, বা হয়তো ক্যামেরা ওপেন করতে বললেও আহ, শুধু আপনাদের চেহারাটা দেখতে পাবো সর্বোচ্চ, এর বাইরে কিন্তু আশেপাশে কি অবস্থা সেটা দেখার উপায় আমার নেই। তো পড়াশোনার জন্য এই জিনিসটা খুব বেশি দরকার। কেন দরকার সেটা পরে যাচ্ছে, আগে বলি ঘটনাটা কি হয়। হ্যাঁ, এমনিতেই যখন আমি ক্লাসে, অনলাইন ক্লাসে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, আপনার ব্রেন কগনিটিভ যে আছে তার ভিতরে অলরেডি ইনপুট ঢুকছে, তাই না? এটা মনে করো আমাদের ব্রেন ভিতরে অলরেডি আমাদের প্রোগ্রামিং পিএইচপির কনসেপ্ট ঢুকছে। আবার আপনার পড়াশোনার পরিবেশটা বা যখন ক্লাস করছেন বা অন্তত পড়ছেন, তখন মনে করুন আপনার রুমে আর কেউ আছে, সে হয়তো কথা বলছে না, চুপ করে বসে আছে। অথবা আপনি এমন একটা জায়গায় বসে আছেন, রাস্তার মানুষজন যাচ্ছে সব আপনার সামনে দিয়ে, হয়তো আপনি তার দিকে খেয়াল আপনি করছেন না, কিন্তু আপনার অবচেতন মনে, হ্যাঁ, এই ইনপুট গুলো সব কিন্তু আসতে থাকে, চারদিকে সব ইনপুট গুলো আসতে থাকে। তাহলে কি হচ্ছে, যে যত বেশি এরকম লোড আপনার মাথায় আসছে, আপনার একে তো প্রোগ্রামিং যে পড়াচ্ছি ক্লাসে আলোচনা করছি সেটার লোড আছে, আর যার পারিপার্শ্বিক আরো ইনপুট এসে এসে আপনার ব্রেন, মানে বিষয়টা অনেকটা ছোট একটা ঘরের সাথে কল্পনা করতে পারেন। একটা ছোট ঘর, অলরেডি সেখানে আস্ত মোটা একটা মানুষ বসে আছে, সেখানে আরো 10-20 জন মানুষ যদি এসে, ছোট একটা ঘরে 20 জন মানুষ যদি ঢুকে, সে রুমের কি অবস্থা হয়, তাই না? দম বন্ধ হওয়ার উপায় হয়। ব্রেনেরও সেম ঘটনা ঘটে। ব্রেন তখন ফোকাস হারিয়ে ফেলে, টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে? তো এজন্য আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে টায়ার্ড প্লাস ফোকাস, নো ফোকাস। এজন্য আপনাদের ক্ষেত্রে স্যার আমার একটা পরামর্শ থাকবে, আমি বলি সেটা, যখন এই যে অন্তত অনলাইন ক্লাসের সময় বা বাসায় যখন সেলফ স্টাডি করবেন, একটা যতটা সম্ভব, এখন সবার হয়তো বাসার পরিস্থিতি একরকম না, যতটা সম্ভব একটা ডিস্ট্রাকশন ফ্রি একটা জায়গায় বসার চেষ্টা করবেন। মোবাইল টোবাইল, আদার্স ইকুইপমেন্ট দূরে রাখবেন। হ্যাঁ, একান্তই প্রয়োজন না হলে মোবাইল দূরে রাখা, মানুষজন থেকে একটু দূরে থাকা, এই কাজটা করবেন অন্তত 1-1.5 ঘন্টা। না হলে যেটা হবে, এই যে ক্লাসে এত কিছু বোঝাচ্ছে, এই মনোযোগটা থাকবে না, কনসেপ্টটা ঠিকভাবে নিতে পারবেন না। ওকে, হ্যাঁ, এবার বলুন। স্যার চ্যাটে ছবিটা দিছি, একটু যদি দেখতেন। লোড করছে। এখনো লোড হচ্ছে, আসেনি। স্যার আরো একবার দিছি, কিন্তু আমার এখান থেকে তো 100% দেখাচ্ছে। আমার এখানে মানে এখনো জাস্ট লোডিং অবস্থায়, না দেখি আসে কিনা। যেতে পারি?
হয়েছে। আচ্ছা, মোবাইলের ছবি। একটু ঝাপসা হয়ে আছে ছবিটা, মানে কম্পিউটার থেকে স্ক্রিনশট নিলে বেটার হতো। যাই হোক, প্রোগ্রামটা রান করলে কি আউটপুট আসে? ও আচ্ছা, এটার লাস্ট যেই এলস ইফটা দিয়েছেন, যে অপারেটর স্ল্যাশ যেটা দেখতে পাচ্ছেন, মানে একদম শেষের এলস ইফ যেটা, ওর যে জি রেজাল্ট স্যার। দিয়েছেন ওটা কিন্তু ভেরিয়েবল আকারে না, মানে ওর পাশে ডলার সাইনটা নেই। এটার জন্য একটা এরর হবে। আচ্ছা, কোশ্চেন মার্ক দেন হচ্ছে যে আপনার ডলার সাইন দেন এরোটা দিতে হবে। ওই যে রেজাল্ট লেখা আছে, নাম ওয়ান স্ল্যাশ নাম টু, যেটা ও আচ্ছা, ভাগের যে অংশটা। হ্যাঁ, ইকো রেজাল্ট স্যার। না না, তার আগের রেজাল্ট যে লেখাটা, ওখানে দেখুন হলুদ হয়ে আছে ওই লেখাটা, কারণ ওটা হ্যাঁ হ্যাঁ। ভেরিয়েবল হয়নি। ওকে, আর তো স্যার রেজাল্টের আরেকটা, আগে ডলার সাইন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেরিয়েবল যেভাবে আমরা লিখি, মানে ওটা একটা ভেরিয়েবল হবে। আর আরেকটা হচ্ছে, আচ্ছা স্যার, ইকোর সামনে তো তাহলে মনে করতে হবে। না ইকুয়েশন কিছু লাগবে না। আর আরেকটা হচ্ছে আচ্ছা প্রথম আচ্ছা। লাইনে নাম্বার ওয়ান ভেরিয়েবল যেটা, একদম প্রথম লাইনে খেয়াল করুন, হ্যাঁ ওখানে হ্যাঁ ইড লাইন হয়ে আছে, রিড লাইন না, আর লেখেননি। হ্যাঁ, জি জি। ওখানে, ওকে স্যার, আমি চেষ্টা করে দেখছি স্যার। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা আলোচনায় আসি। এটা কি বললাম বুঝতে পেরেছেন তো আশা করি সবাই, এবং এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। স্টাডির কোয়ালিটি ইমপ্রুভ না করার কারণে দেখেছি অনেক শিক্ষার্থী সম্ভাবনা থাকার পরেও আসলে কোর্সটা থেকে ভালো আউটপুট নিতে পারে না। মাঝে মধ্যেই আপনারা অনেকে আনমিউট হয়ে যান, তখন বিভিন্ন রকমের নয়েজ শুনি। এটা শুনে ভাবি যে আমরা ক্লাসেই এই নয়েজ নিতে পারছি না, যে ক্লাস করছে তার কি অবস্থা আসলে। ওকে, আমরা প্রোগ্রামিং এর আরো কিছু কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি কাজে লাগে না লাগে? আমরা এই যে কম্পিউটারকে ডিসিশন মেক করতে দেই, হ্যাঁ, কম্পিউটার ডিসিশন পরে, আগে আমরা নর্মাল আমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, ওই যে মায়ের দোয়া ক্রিকেট টিম যেটা আর কি, হ্যাঁ, কয়েকদিন পর পরই গো হারা হেরে তারপর আসে, তো মনে করুন এই টিম কোন একটা, এই যে এশিয়া কাপ, তারপর বিভিন্ন রকম টুর্নামেন্ট হয় না মাঝে মধ্যে, তো টিভিতেও আপনারা খেলার মাঠেও দেখে থাকবেন এই ধরনের ম্যাপিং মতো করে, তাই না? যে মনে করুন বাংলাদেশ টিম, এখানে ইন্ডিয়া আছে, এখানে পাকিস্তান আছে, এখানে মনে করুন শ্রীলঙ্কা আছে, এরকম চারটা টিমের ভিতর থেকে যারা জিতবে তাদের নিয়ে আমাদের সেমিফাইনাল হবে। ওকে, এবং সেমিফাইনালের পরে যারা জিতবে তাকে নিয়ে ফাইনাল, অথবা মনে করুন ফাইনাল উইনার যে, তাকে বিবেচনা করবে, তাই না? তো কি হয়, আমাদের এখানে কন্ডিশন চেক করে যে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে কে জিততে পারে। তো বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে দেখা গেল যে শুধু
আমাদের ইন্ডিয়া জিতেছে, অবভিয়াসলি বাংলাদেশ জিতবে না। এরপর আরেকটা হচ্ছে, মনে করুন পাকিস্তান আর শ্রীলঙ্কার ভিতরে খেলা হচ্ছে, এখানে মনে করুন শ্রীলঙ্কা জিতে গেছে। তো কি হচ্ছে, কন্ডিশন আমরা একটা শর্ত দিয়ে চেক করছি। এটা তো আর মনে চাইলেই কাউকে উইনার ঘোষণা করা যায় না। কি হয় এখানে, দেখা হয় যে রান কার বেশি, পাকিস্তানের রান বেশি না শ্রীলঙ্কার রান বেশি। তাই তো, এটাই তো মূল আমাদের দেখার বিষয়। রান চেক করে যে নির্দিষ্ট ওভারের ভিতরে, নির্ধারিত ওভারের ভিতরে 10টা উইকেট আছে। হ্যাঁ, ওগুলো কন্ডিশন, ওগুলো প্রি কন্ডিশন বা ওগুলো বিবেচনা করা যায়। কোনো কোনো টিমের কি হয়, বিশেষ করে বাংলাদেশ টিম, হ্যাঁ, রান করার আগে অল আউট হয়ে চলে আসে। আহ, ফাইজলামি করতে এরা মাঠে নামে, উইকেট পড়ে যায়, রান করতে পারে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেজ একটা কন্ডিশন নাম্বার দিয়ে, একটা বা দুইটা কন্ডিশন দিয়ে চেক করলাম, রান বেশি, তারপরে উইকেট পড়ে গিয়েছে, অথবা বৃষ্টি হচ্ছে কিনা, এরকম মাল্টিপল কন্ডিশনও দেয়া যায়। ওকে, তো একটা কন্ডিশন দিয়ে চেক করছি যে উইনার হচ্ছে, তারপরে এদের ভিতরে খেলার ভিতরে যে উইন করবে, এখানেও আমরা কন্ডিশন দিয়ে চেক করবো কার রান বেশি, সে আমাদের ফাইনাল উইনার, মনে করুন শ্রীলঙ্কা। ওকে, এটা তো আমাদের রিয়েল লাইফে আমাদের এমন ঘটনা ঘটে। আমরা নির্দিষ্ট শর্তের বেসিসে একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই সেম কাজটা আমরা কম্পিউটারকে দিয়ে করাতে পারি। ওকে, এবং কম্পিউটারকে দিয়ে আমরা কেন করাই, তাতে কোনো সুবিধা কি, যেমন এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন না, যদিও কন্ডিশনের কনসেপ্টটা খুবই বেসিক লেভেলের, কিন্তু এই যে চ্যাট জিপিটি বা এত বিশাল বিশাল জিনিস দেখেন, বা আপনার সামনে এই যে একটা অ্যাপ্লিকেশন জুম রান হচ্ছে, তাই না, জুমের এখানে মনে করুন রেকর্ড স্টপের একটা বাটন আছে বা অডিও ভিডিও বাটন আছে। হ্যাঁ, এই জায়গাগুলোর ব্যাকগ্রাউন্ডে কি হয়, এরকম কন্ডিশন যোগ করা। আপনি যদি ভিডিও বাটনে ক্লিক করেন, হ্যাঁ, এখানে কন্ডিশন হচ্ছে কি ইয়েস অথবা নো। হ্যাঁ, আপনি কোনটা ক্লিক করেছেন, কন্ডিশন হচ্ছে আপনি যদি ইয়েস বাটনে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা অন হয়ে যাবে, ক্যামেরা অন হয়ে যাবে। আর যদি নো বাটনে ক্লিক করেন তাহলে কি হবে, ভিডিওটা অফ হয়ে যাবে, শো করবে না। ওকে, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেটা হয়, সেখানে অবশ্য অনেক আরো ক্যালকুলেশন হয়। সেখানে এরকম নিউরাল নেটওয়ার্ক থাকে। হুম, এইটার যেতে অনেক অনেক ক্যালকুলেশন করে এইখান থেকে কোনো একটা ডিসিশন দেখা যায় আমাদের আউটপুটে শো করছে। এরকম একটা ডিসিশন আমাদের আউটপুটে শো করতে থাকে। যাই হোক, ওটা হিসাব, কিন্তু সেখানেও বেজ লাইনে এরকম কন্ডিশনের ব্যবহার আছে। Okay, আচ্ছা, তো এই কন্ডিশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা একটু দেখি। আমি প্রোগ্রামের এই অংশটা কমেন্ট করে দিই। স্যার আরেকবার ছবি পাঠাইছিলাম ওগুলো ঠিক করে। আচ্ছা, দেখছি। আচ্ছা, এবার কি রান করলে কোনো ইরর দেখায়? হ্যাঁ, মানে এইভাবেই দাঁড়ায় থাকে, রান দিলে এইভাবেই দাঁড়ায় থাকে, কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, কোনো ইনপুট পাচ্ছি না, টার্মিনাল, এররও দেখাচ্ছে না। টার্মিনাল কি পুরোটা কেন লিখছে? আপনি যে স্যার ক্যালকুলেটর ডট পিএইচপি যে ফাইলটা সেইখানে লিখবেন, আর টার্মিনালে এসে জাস্ট ক্যালকুলেটর ডট পিএইচপি এটা রান দিবেন, অথবা ভিএস কোড, তো ভিএস কোডে ক্যালকুলেটর ডট পিএইচপি ফাইলটাই রান দেন, দিলেও একাই টার্মিনালে পপ আপ দিতে থাকবে যে আমাকে ওই নাম্বার 1 ভেরিয়েবলের আউট ইনপুট দাও। কষ্ট করে যদি আরেকবার একটু বলতেন, আমি একটু মিস করে দিচ্ছি। আচ্ছা, এই যে পিএইচপি যে কোডটা, হ্যাঁ, এটা জি। ক্যালকুলেটর ডট পিএইচপি ফাইলটা আছে না, ওইখানে লিখে ওই ক্যালকুলেটর ডট পিএইচপির ওই দেখুন উপরে রান হ্যাঁ লেখা একটা বাটন হ্যাঁ। আছে, ওটা দিয়ে জি। রান, ওই পিএইচপি ফাইলটা রান।
স্যার এখানে দেখাচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ নট সাপোর্টেড অর ডিফাইন্ড। আচ্ছা, খুব সম্ভবত এই জ্যাম্পের মাঝে জ্যাম্পের সার্ভার কি অন আছে? জি স্যার আছে। আচ্ছা, সম্ভবত যে 5 ভেরিয়েবল বা এটা পাচ্ছে না। ওকে, আপনি অনলাইনে একটা কম্পাইলারে গিয়ে রান করুন, রিপেল বা এরকম কোন একটা কম্পাইলারে। এটা কি স্যার? আচ্ছা, আমি যেরকম অনলাইনের একটা সাইটের কোড রান করছি, এরকম একটা অনলাইন সাইটে কোডটা রান করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। ঠিক আছে। আপনার লোকালি যে ইস্যুটা হয়েছে, হ্যাঁ এটাও ট্রাবল শুট করা যায়, কিন্তু সময় লাগবে। কেমন, আমরা ওদিকে আপাতত ফোকাস দিতে চাচ্ছি না। স্যার W3 স্কুলের ওখান থেকে ওইটাতে করি না? এখানে টার্মিনাল নেই, repel.repelIT.com এই যান, এখানে গিয়ে রিপেল আইডি। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা কন্ডিশনের আলোচনায় যাই। Condition করুন। আমরা দুইটা টিমের যদি নিই, এরকম বাংলাদেশ টিম, ওদের রান 15, আর এদিকে শ্রীলঙ্কা টিম, তাদের রান মনে করুন 200 ফর এক্সাম্পল। তো আমরা একদম বেসিক কন্ডিশনের কাজটা কি হবে না, আমার ইফ বি গ্রেটার দেন, এখানে এইখানে অনেক সিম্বল দিতে পারি, গ্রেটার দেন দিয়ে দেখতে পারি, লেস দেন দেখতে পারি, মানে সে চেক করবে যে বাংলাদেশ কমে আছে কিনা, শ্রীলঙ্কা বড় আছে কিনা। আবার যদি এটা দিই, অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে এগুলোকে, এটা দেখবে যে বাংলাদেশ বেশি কিনা, এটা শ্রীলঙ্কা ছোট কিনা। এখানে ইকুয়ালস টু দিতে পারি, বড় অথবা সমান কিনা। হ্যাঁ, মানে এমন হয় না যে আমি দুইটা সংখ্যা পাশাপাশি রেখে বিবেচনা করছি, 200 ফর এক্সাম্পল মনে করেন 200, এটা দিয়ে দেখাই। তো 200 এবং এই 200 দুজন কিন্তু একে অপরের সমান। হ্যাঁ, এটা সমানও হতে পারে, বেশিও হতে পারে। 201 যদি লিখি তখন সেটা বড়, 200 থেকে 201 বড়, তাই না? তো এমন সিনারিও যদি হয় যে দুইটা সংখ্যা সমান হয়ে গিয়েছে, ক্রিকেট এমন হয় না মাঝে মধ্যে, দুই দলের রান সমান হয়ে গিয়েছে, তখন সেটাকে টাই হিসেবে বিবেচনা করে, তাই না? আরো আদার্স কত কিছু করে, ড্র বিবেচনা করে, পয়েন্ট ভাগাভাগি করে নেয়, তাই না? এরকম যদি হয়, তো মনে করুন আমি দিলাম, যদি এমন হয় আমরা এভাবে চিন্তা করি, এটা যদি হয় তাহলে কি ইকো করবে, ইকো বি ইজ দা বাংলাদেশ ইজ দা উইনার। ওকে, এভাবে বলতে পারি। যদি না হয়, যদি এটা হয় তাহলে উইনার, আর যদি না হয়, এখানে তো আমাদের শর্ত দুইটাই, বাস দুইটাই আউটকাম হতে পারে, তাই না? আচ্ছা, আমাদের এটা কেটে যাবে, কিন্তু কেটে গেলে আবার আমরা জয়েন করব দ্রুত, এসে তারপরে বাকি আলোচনাটা বলছি, ইফের বাকি কথাটা বলছি।